সরি শ্রোতা বন্ধুগণ, আগের সপ্তাহে কিছু বিশেষ সমস্যার জন্য গল্প আনতে পারিনি, তাই ক্ষতিপূরণ হিসেবে আজ এনেছি একটা বড় গল্প। শুনে ফেলুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মোহনপুরের শ্মশান। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখেও দেখিনি। খুব সম্ভবত তার মৃত্যু হয়েছিল আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞেস করতে পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলুম কেমন করে? আগে এই জিজ্ঞাসারই জবাব দেওয়া উচিত, না হলে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আমার মন গড়া একটা আজগুবি উপকথা বলে আপনাদের খামোখায় ফিলে চমকে দেওয়ার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমিও অস্বীকার করি না কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা নিয়ে সত্য বা মিথ্যে বলে একতরফা ডিক্রি জারি করার অধিকারও আমার নেই। বিশ্বাস করা এবং না করা সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি। শঙ্করবাবু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটাবার জন্য আমাকে তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে কখনো আমি এখানে আসিনি। বৈঠকখানায় ঢুকেই একটা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকর্ষিত হল। চিত্রের বিষয়বস্তু এই যে চারিধারে অন্ধকার। একটি তরুণী, তার ঊর্ধ্বাধিত ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভিতরে প্রায় মিলিয়ে গিয়েছে। কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি, অপূর্ব ও জীবন্ত সৌন্দর্যে ভরা সেই মুখ। পটের একপাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি। সে যুবক এবং তার চোখে মুখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরী লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে যা দেখে মানুষের বুকের রক্ত জমে বরফ হয়ে যায়। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখতে চায় এবং কেনই বা যুবক এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিত নেই। শঙ্কর হেসে বললে, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখোনি। না, ছবিতে চিত্রকর কি দেখাতে চায়? মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে, এই পৃথিবীর উপর একদিন তা সত্যি সত্যি অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যা নয়। ছবিখানি আঁকা হয়েছে একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। কিসে ঘটনা? ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম হচ্ছে লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। কে ওরা? লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালকার একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তাঁরই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় তুমি পাবে, কারণ এখানা তারই আঁকা। এরা কেউই আজ বেঁচে নেই। এখন তাহলে গল্পটা কি শুনি। আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন প্রায় অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাবার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু গল্পটা কি? আহা, একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক জমে নিরালা রাতের ছায়া। গল্পটা খালি ভয়ানক নয়, অলৌকিকও। শুনলেই বুঝবে। সেদিনের সন্ধ্যাটা ছিল বাস্তবিক গল্প শোনার পক্ষে রীতিমতন উপযোগী। সন্ধ্যার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে ফুটছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা
অন্ধকারের ঘেরা টোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে সানাত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, সেকেলে গোল মার্বেলের টেবিলের উপরে টিনটিন করে জ্বলছে হ্যারিকেন ল্যাম্প, আর তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলেছিল মাত্র। স্পষ্ট করে কিছু দেখা যায় না, এবং অস্পষ্টতার মধ্যেও পাওয়া যাচ্ছে বেশ একটি রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরাতন ইঞ্চি চেয়ারের উপর চুপ করে বসে আছে শঙ্কর এবং হিমাংশু। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। তারা উপভোগ করছিল এই বৃষ্টিধারা ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেওয়ার জন্যই হঠাৎ একটা বাদুড় ভিতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটফট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। হিমাংশু বললে, লেখকরা অলৌকিক গল্প বলবার সময় প্রায় বাদুড়ের উল্লেখ করেন। তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না, তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এখন গল্প শুরু করো তো। হ্যাঁ, আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেও চলে। কিন্তু মানুষের অহং জ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভিতরেই এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসত বাড়ির ভিতরে গেলেই দেখা যাবে দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে। কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্য বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছা থাকলেও এ বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে বা ট্যাকে। চন্দ্রবাবু ছিলেন সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর। শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা, মহারাজা এবং জমিদারেরা আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। চন্দ্রবাবুর ছাত্রও ছিল কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর, আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন বাড়ির ছেলের মতন, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত বেশি। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আর্ট নিয়ে সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণ পথে উদিত হয়নি। মনুষ্য সমাজে বিবাহ বলে কোনো কিছু অনুষ্ঠানের যে অস্তিত্ব আছে, তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল। তার নাম লীলা। গৃহস্থালির সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালির বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের উপরে। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলা লক্ষ্মীর সেবা। কলিকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগতো না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু, মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা।
তখন নিজ কলকাতা শহরেও ছিল না ইলেকট্রিক মোটর বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো এবং অনেক রাস্তার দুধারে থাকতো নালা বা খোলা ড্রেন। খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ ময়দান ও ছোটখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লীগ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থাই যখন ছিল এইরকম, তখন শহরতলি যে পল্লীগ্রামের মতোই এটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো যেন যেন এক অরণ্যে এসেছি। এমনই এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি এবং তার চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার একেবারে প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করবার আগে এখানে আরেকটি কথা আমি বলে রাখি। লীলার বয়স হয়েছিল 16-17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা খুবই অল্প ছিল, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিক মতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী, রং গড়ন মুখ চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপরে লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ হবে আকৃষ্ট, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় এটুকু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই মুখে প্রকাশ করেনি আপন মনের কথা। আনন্দ ও লীলা ছিল এক জাতিরই লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহ প্রসঙ্গ ওটাও অসম্ভব, এ সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসেই উড়িয়ে দেবেন অমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসা অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করবার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি প্রসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তখন সন্ধ্যা হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দ একাকী। একখানি বড় ঘর দোতলার উপরে। এখানে সেখানে দেয়ালের উপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করত যারা, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হওয়ার জন্য আনন্দমোহন পরিশ্রম করত দিবারাত্রব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলেও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না। আনন্দ কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কিরকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তা ধারণায় আনতে পারছে না। বিলাতি ছবিতে ইম্প, ডিমন ও ডেভিল প্রভৃতিকে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতন চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পিছনে থাকে ল্যাজ এবং পায়ে থাকে গরু প্রকৃতির মতন খুঁড়। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি নাকি আবার পরম হিন্দু। গঙ্গা জল ছাড়া আর কোনো জল তিনি পান করেন না। আনন্দ অনায়াসেই ফিরিঙ্গি ইম্প, ডিমন ও ডেভিলের মূর্তি আঁকতে পারত,
কিন্তু সেসব খ্রিশ্চানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে, আর ছবি আঁকা সম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীবিত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হিন্দু জমদূতদের ঠিক কেমন দেখতে? রাক্ষসদের মতো, ভূত প্রেতদের মতো। কিন্তু রাক্ষস বা ভূত প্রেতদের চেহারা কেমন হওয়া উচিত? হ্যাঁ, তাদের তো চোখে দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে ফেলল। বলে উঠল, ধ্যার, নিকুচি করেছে। জমদূতেরা জাহান নামে যাক, আমি আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পিছন থেকে চাপা গলায় কে যেন হেসে উঠল। সচমকে আনন্দ ফিরে দেখলে ঠিক তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভিতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল পেঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ জমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা। মাথায় প্রায় 6.5 ফুট লম্বা মস্ত একটা পাগড়ি। সে এমনভাবে পড়েছে যে মুখের আধখানা দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতন নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজরাজরা, এমনকি কোটি বন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকদের মতন সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না। কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকঝক করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গভীর স্বরে বলে উঠল, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে বুক ধরফর করে ওঠে ভয়ে। কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বললে, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখলে আনন্দের কাঁধের উপর। আনন্দের মনে হলো তার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল যেন একটা তরঙ্গিত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। মূর্তি বললে, খরিদ্দারের ফরমাসেও আর কোনোদিনও যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বললে, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে কি? অনুগ্রহ করে ওই আসনে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে আগে তিনি কাজে বেরিয়েছিলেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। আজ সকাল সন্ধ্যায় ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব। সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো। তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন জানি কৌতূহল হলো। চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় সেটা দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সে প্রায় 10 মিনিট কাল জানালার ধারে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কাউকেই বাইরে বেরিয়ে যেতে দেখলে না। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি উপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল, কিন্তু কোথাও কারুকেই দেখতে পেল না। তখনই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালে। চন্দ্রবাবু খানিক বিস্মিতই হলেন। বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? কখনো তার নাম পর্যন্ত শুনিনি। কি চান তিনি?
নিশ্চয়ই আমার হাতে তাঁর রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তাঁর একখানা ছবি আঁকাতে চান। বেশ, কাল যথাসময় মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা করবার জন্য চিত্রাশালয়ে উপস্থিত থাকব। পরদিনের সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভিতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে। আনন্দ কই? এখনো তো কারোর টিকি দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। কি নাম বলেছিলে? মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ? আগে হ্যাঁ। দেখতে কিরকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স কত? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি বয়সে যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজতে আর 1 মিনিট বাকি। এখনো মহারাজা বাহাদুরের দেখা নেই। আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব। আমার অনেক কাজ। মহারাজা বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা করো। জীবনের রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। কোনো মহারাজের জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির উপরে শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভিতর এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আজ্ঞে, বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, দাঁড়িয়েই রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? হ্যাঁ। শুনলুম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে? এই প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখালো। বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? আজ্ঞে হ্যাঁ, অত্যন্ত। পরিচ্ছদের ভিতর থেকে একটি ছোট বাক্স বার করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এই বাক্সের ভিতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না। পরিচিত জহুরি, তাই চলে গেল। আনন্দ বললে, বাক্সটা খুলে দেখুন। বাক্সের ভিতর ছিল নানা রকম রত্ন খচিত অলংকার। জহুরি সবিস্ময়ে বলল, আনন্দবাবু, এইসব জড়োয়া গয়না কার? মোহনপুরের মহারাজার। আশ্চর্য, এরকম জড়োয়া গয়না একালেও কেউ ব্যবহার করে নাকি? আচ্ছা, গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয় বলেন কি? এমন চমৎকার গয়না আজকাল কেউ দেখতেও পায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে। ওর দাম বলতে পারেন? নিশ্চয়ই পারি। ভারী দামি গয়না দেখছি। কত দাম হবে? 10 লক্ষ টাকার তো কম নয়। শুনে আনন্দের তো মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে সে এখানে এসেছে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা বুঝি এতই হালকা? ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভাতুষপুত্রীকে আমি দেখেছিলাম। তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজার মুখের পানে তাকালেন। কি বললেন বুঝতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন,
তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনীপাত্র পাওয়ার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভিতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাবার ইচ্ছা হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সে ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটা তিনি বললেন, মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? মহারাজা বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা কিন্তু করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজা সামনের দিকে দুপা এগিয়ে এলেন। চন্দ্রবাবু গেলেন পিছিয়ে। তার ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও ভগবান। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো, তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করলেন। কিন্তু মহারাজা, আপনার জাতি। বাধা দিয়ে মহারাজা বললেন, আমার জাতি? তুমি কি জানো না রাজা মহারাজারা সব জাতি বিবাহ করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়। শোনো, ওই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভিতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গহনা। এ গহনা পাবে লীলাই। তার উপরে যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এরপরেও তোমার কি আপত্তি আছে? মহারাজা নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সে জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছা শক্তির হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধ বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভিতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে ছোকরা যদি আসতো তাহলে আমি কথা দিতাম না। আনন্দ বললে, স্যার, জহুরি বললেন বাক্সের ভিতর প্রায় 10 লক্ষ টাকার গয়না আছে। মহারাজা বললেন, শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নয়, বয়সেও নবীন নয়, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকা। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিষয়ে সম্মতি দিলে আমার বিশেষ অন্যায় হবে না। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজ, আমার একটা আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক সন্ধ্যা 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা জানেন? জানি। গহনার বাক্সটা তোমার কাছে রেখে গেল। একটা রসিদ দিন। চলে যেতে যেতে মহারাজা বললেন, কোনো দরকার নেই। আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানালার ধারে। আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখলে না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ। কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করলে না। আর এসব কথা নিয়ে আলোচনা করার মতন মনের অবস্থাও ছিল না তার। সে বুঝলে তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রুজলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করেছিলেন প্রচুর।
ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি, ছানার পায়েস প্রভৃতি প্রভৃতি। লীলা নিজের হাতে সারা দিন ধরে এইসব রেঁধেছে। যদি এখনো সে জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দ তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভিতরে। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখ আজ অমন শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন এড়িয়ে দিয়ে বলছে, আজকে শরীরটা তেমন ভালো নেই। বাজলো 8টা। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা এবারে ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকেই। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হলো না আনন্দ। সে এইটাই আশা করছিল। মহেন্দ্র নারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে আধ ঘন্টার বেশি সময় নেই। তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? চন্দ্রবাবু বললেন, দোতলায়। তবে দোতলায় চলো। মনে রেখো, কাঁটায় কাঁটায় 8:30টার সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন যেন শিউরে উঠলেন। আনন্দেরও 2 চক্ষু হলো বিস্ফারিত। মহেন্দ্র নারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার উপর নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন কোনো উন্মাদ গ্রন্থের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের উপরে, যেন তৈলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ওষ্ঠাধর কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে 2টো সাপদের মতন হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেকদিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কতকটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজা বাহাদুর, আমরা দোতলাতে যাই। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্র নারায়ণ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতন, কিংবা যেন কোনো পুতুল বাজির পুতুলকে চালনা করছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। উপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্র নারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে উঠল, কাঠের মতন দাঁড়িয়ে পড়ল। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে প্রণাম করল। মহেন্দ্র নারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকালেন। চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো তো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাবার ব্যবস্থাটা করে দিই। মহেন্দ্র নারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রবাবু বললেন, মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? সামান্য আয়োজন। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি? লীলা এত কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যার বাক্য ব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখনই কি আদেশ বলুন? এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। বিবাহ না করেই?
আমার বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজার রাজ্যের কথা জানি না, কিন্তু এদেশেও নিয়ম অচল। মহেন্দ্র নারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরো 1 ফুট। দীপ্ত চোখে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ, নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে লীলাকে, বুঝলে বুঝলে? সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞে তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে, তার সঙ্গে আর কেউ যেতে পারবে না। এটাই আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এ আদেশ অমান্য করে নিজের বিপদকে ডেকে এনো না। মহেন্দ্র নারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভিতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যে এসে ঢুকল। লীলা সভয়ে বলল, মহারাজের সে কি ভয়ঙ্কর চেহারা! চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতন বললেন, ভয়ঙ্কর চেহারা? লীলা শিউরে উঠে বলল, মাগো, তুমি কি লক্ষ্য করে দেখনি মহারাজা যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি? ঠিক যেন মরা মানুষের চোখ। আনন্দ বলল, হ্যাঁ, আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্যে জ্যান্ত মানুষের বুক ওঠানামা করে, কিন্তু মহারাজের বুক একবারও ওঠানামা করে না, একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। চন্দ্রবাবু বললেন, তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলে ফেরে, কথা কয়? লীলা বললে, সে কথা সত্যি, কিন্তু আমি যদি একটি রাজ্য পাই তাহলেও তোমার মহারাজা বাহাদুরকে আবার চোখে দেখতে রাজি হব না। চন্দ্রবাবু শ্রান্ত স্বরে বললেন, আমি বললেও রাজি হবি না? লীলা আদর করে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বলল, তুমি বললে আমি সব করতে পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজা বাহাদুরের সঙ্গে তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, কাল সকালে 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাবার জন্য মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না। তোর বিয়ে হবে মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করলো এই কথাগুলো উচ্চারণ করতেই। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজা বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গেছে। লীলা কিছু বললে না, কেবল করলে মাথা নত। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না। নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি, কিন্তু লীলা তো কিছুই জানে না। তার কোনো উপায় ছিল না। মহেন্দ্র নারায়ণ নিশ্চয়ই মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্র গুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্ব। তার হাতে লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাতসারেই। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দও যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য।
চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময়ই সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। এমন করে প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছি না। কি ব্যাপার স্যার? যাবার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিত চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসেও তার একখানা চিঠিও এলো না। এর কারণ কি? হয়তো তার অসুখ করেছে। আমারও সেই ভাবনা হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি। স্যার, মোহনপুরে নিজে একবার যান না। মহারাজা যদি অসন্তুষ্ট হন? কেন? আমি গরিব, তুচ্ছ পেটো। সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মনে বাঁধে। তবু আপনার যাওয়া উচিত। এ কথা ঠিক, লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকেই আমি মোহনপুরে যাত্রা করব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটি ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারের। সোজা চলে গিয়ে শেষ হচ্ছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে? ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করুন। তিনি কোথায়? ওই যে এইদিকেই আসছে। একটি প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, মহাশয়ের কি চাই? একবার মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলিকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে আপনার সঙ্গে তার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন মহারাজার সঙ্গে তাঁর আসল সম্পর্কের কথা বাইরের কারুর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো, মহারাজা বাহাদুরের সঙ্গে আমার ভ্রাতুষ্পুত্রীর বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের পানে তাকালেন। বললেন, অসম্ভব, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব? কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে কি আমার ভ্রাতুষ্পুত্রী কি মহারাজের অযোগ্য? না মশাই, তা নয়। আমি সেজন্য অসম্ভব বলিনি। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ থাকলেন, তারপর বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে কি কথা বিশ্বাস করতে হবে? মশাই কি বলছেন? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে তো 23-এ পা দিয়েছেন তিনি। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার ওই নাম। তবে কি তিনি কলিকাতায় গিয়ে নাম ভারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল? মাসখানেক আগে। ম্যানেজার এইবার হেসে উঠলেন। মশাই কোনো জুয়াচোরের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজার সবে গেল হপ্তায় বিলেত থেকে ফিরেছেন। বিলাতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন এবারে বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলে, এখানে মহারাজা মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়। চন্দ্রবাবু সেইখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতো। তারপর তার মাথার ভিতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? ম্যানেজার হেসে বললেন, আপনি সন্দেহভাজন করতে চান? বেশ, আসুন।
রাজবাড়ির বৈঠকখানায় মহারাজের পূর্বপুরুষদের অয়েল প্রিন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা, রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ, দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎই মারা যান জলে ডুবে, তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহ্য জ্ঞানহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর এই মুখ হচ্ছে জীবন্ত। মানুষটার আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, মশাই সারা দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটলো তো? সুপ্তুত্থিতের মতন চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতন প্রলাপ বকবেন না। চন্দ্রবাবু হঠাৎ হা হা করে হেসে উঠে বললেন, পাগল হইনি, এবার হব। বলতে বলতে তিনি অবশ্যই বসে পড়লেন গৃহতলে। রাত 9টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলিকাতায় ফিরছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দ। দুজনেরই মনের অবস্থা ভালো নয়। কথা নেই কারোর মুখেই। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়া। তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা কেন দরজা খুলে দিল? এত রাতে আবার কে জ্বালাতে এলো? সিঁড়ির উপরে লঘু পদের দ্রুত শব্দ শোনা গেল। তারপরে ছুটে ঘরের ভিতরে এসে ঢুকলো লীলা। কিন্তু কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে বহুকালের কোনো সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো গেছে ভিতরে বসে এবং থর থর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানা হচ্ছে সেই কাপড় যা পরে সে গিয়েছিল মোহনপুরে। মাটির উপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল জল, নইলে নইলে এক্ষুনি আমার বুকটা ফেটে যাবে। জল দাও, জল দাও। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢক ঢক করে 3 গেলাস জল খেয়ে ফেলল, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার খাবার, নাহলে নাহলে এক্ষুনি আমি মরে যাব। খাবার দাও আমায়। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। সে 2 হাতে গোগরা সে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেললে। কিন্তু কিন্তু মিটল না তার ক্ষুধা, তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দেরও খাবার পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করলে, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। আনন্দ পানাহার শেষ করে সে ভীত করে বলে উঠল, সব কথা পরে হবে। যদি যদি আমাকে বাঁচাতে চাও, শিগগির একজন ভালো রোজা ডেকে আনো। একটু দেরি করো না, একটু না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বলে উঠল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তোমার 2টি পায়ে পড়ে এ ঘরে আমাকে একলা ফেলে যেও না। জ্যাঠামশাই। যাবো না মা, যাবো না, তোর কাছেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই থাকো। একলা হলেই আমি আবার মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না। আগেই বলেছি, এ ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভিতরটা। সেই দিকে তাকিয়ে আঁতকে উঠে লীলা অতি আর্তস্বরে আবার চিৎকার করে উঠল, সে এসেছে, সে এসেছে। চন্দ্রবাবু
সবিস্ময়ে বললেন, কে এসেছে? কে এসেছে রে? কে এসেছে? সে 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 তার নাম নেই, তার দেহ আছে। চাচামশাই, চাচামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? চন্দ্রবাবু ভয় পেয়ে বললেন, কই কই পাচ্ছি না তো। কিন্তু কিন্তু আমি পাচ্ছি। আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আমাকে নিয়ে যেতে এসেছে। কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বলল, সে সে ওই যে ওইখানে সে দাঁড়িয়ে আছে। আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। পাশের ঘরের দিকে ত্রস্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতন কি একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম। উপর থেকে সমুজ্জ্বল আলো আধার চলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। বললেন, ফুল দেখছিস লীলা? ও ঘরে কেউ নেই। দুই বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলছে, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে যাও, ও আমাকে আবার নিয়ে যাবে। আবার। এমন সময় রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভিতরে এসে বলল, আমি এই ঘরে কোনো আত্মাকে অনুভব করছি। কোনো সন্দেহ আত্মা বিশাল বিশাল। কমলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর উপর অত্যাচার করে বেড়ায়। ভীষণ বিশ্বাস। আমাকে আগে ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দিগ্ধ নেত্রে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করবার মতো কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারলে যে ঘরের ভিতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে সে দুই চক্ষু দেওয়ালে ঠেসান দিয়ে এগিয়ে পড়ল। রোজা মাটির উপরে আসন ভূমি হয়ে বসে পড়ে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হলো, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরে এসে ঢুকলো একটা প্রবল দশকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে বিলম্বিত আলোটা হলো নির্বাপিত। রোজা চিৎকার করে উঠলে, আলো আলো, শিগগিরই একটা আলো আনো দেখি। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্ত চক্ষু। এখনই সর্বনাশের সম্ভাবনা। শীঘ্রই আলো 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 আলো। চন্দ্রবাবু আত্মহারার মতন এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের উপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীব্র স্বরে কেঁদে উঠল, জ্যাঠামশাই, যাবেন না জ্যাঠামশাই, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই, যাবেন না। আমি তোর সামনেই আছি মা। আলোটা ওই ঘরে রেখেই আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের উপর বসিয়ে দিয়ে আবার এ ঘরে ফিরে আসবেন এমন সময় আচম্বিতে মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তেই লীলার কণ্ঠে জাগলো পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতন মাঝের দরজার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ ও রোজা যোগ দিলে তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার বিষম চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরো বেড়ে উঠল, কিন্তু তিনজনের সমবেত শক্তি ও দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারলে না। তারপরে একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকে একটা দরজা খোলার শব্দ হলো, এবং তারপরেই অকস্মাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভিতর দিয়ে ও ঘরের মেঝের উপর পড়ে গেল হুমড়ি খেয়ে। আলোতে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাওয়ায় খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে।
সেদিন উঠেছিল প্রতিপদের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতেই একটি ছোট রাস্তা, তারপরে একটি পুষ্করিণী এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে, কিংবা কেউ চাপ খেয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12 বৎসর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষদের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যেই সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতন হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বছর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমন ভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু এখন পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দ এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়েই রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বললেন, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর? মোহনপুর স্মৃতি বিনার একটি পুরাতন তার নতুন করে বেজে উঠল অনেকদিন পরে। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করলে, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুর একখানা তৈলচিত্র আঁকবার জন্য আপনাকে মোহনপুরে ডেকে পাঠিয়েছেন। আপনি যা পারিশ্রমিক চান তাই পাবেন। আনন্দ সম্মতি জানালো। কবে যেতে পারবেন? আগামী রবিবার। যথাসময় আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হলো। বৈঠকখানায় বসেছিলেন মহারাজা বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের উপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখে নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজা খানিক বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন। কেন বলুন দেখি? আনন্দ তাড়াতাড়ি আপনাকে সামনে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখবার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খন্ড চাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করেছে অন্ধকার আর অন্ধকার। খানিক এগিয়ে আনন্দ দেখলে আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটি মূর্তি। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। আরো এগিয়ে বুঝলে মূর্তিটা একটা স্ত্রীলোকের। কাছে এসে দেখলে লীলার মূর্তি। নিজের চোখে আনন্দ বিশ্বাস করতে পারল না, চমকিত হয়ে দাঁড়িয়ে রইল, 2 চক্ষু বিস্ফারিত। লীলা নীরবে হাসলে, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বললে, লীলা? ওষ্ঠা ধরে তর্জনী রেখে লীলা কথা কইতে মানা করলো আনন্দকে। তারপর ইশারা করে বললে আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হলো। লীলার পিছনে পিছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করলো, আজও সে পড়ে আছে সেই কাপড়খানায়, যা পড়ে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকলরল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভেতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে
প্রকাণ্ড পালঙ্ক, তার চারিধার ঘেরা মশারি দিয়ে। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড়টা টেনে তুললে খাটের উপর একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন। আপনারা শুনছিলেন মোহনপুরের শ্মশান। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। চলি।